হুম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তাওহীদ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের কাজ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে কি শক্তি। এই বিষয় নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমেই শক্তি কাকে বলে? শক্তি, যাকে ইংরেজিতে আমরা বলি এনার্জি। এনার্জি। তো শক্তি কাকে বলে? শক্তির সংজ্ঞা আমরা মোটামুটি সবাই হয়তো জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, টু ডু সামথিং। অর্থাৎ কোনো কিছু করার সামর্থ্য, ক্যাপাবিলিটি, এটা কি বলা হয়? শক্তি বলা হয়। অর্থাৎ কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। সিম্পল একটা সংজ্ঞা। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা, শক্তি। তো শক্তি হচ্ছে, আমরা সাধারণভাবে বলতে পারি, পৃথিবীতে এক্সিস্ট করা যে শক্তিগুলো আছে সেটি মোট ৯টি রূপ আছে। তাহলে শক্তির কয়টি রূপ আছে? ৯টি রূপ আছে। তো ৯টি রূপ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা। শক্তির ৯টি রূপ আছে। আচ্ছা, সেই ৯টি রূপ কি? আসলে প্রকৃতপক্ষে শক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একই জিনিস, একটা জিনিস শক্তি। এটা বিভিন্ন রূপে প্রকৃতিতে সাধারণত এক্সিস্ট করে থাকে। অর্থাৎ শক্তি ভিন্ন বলতে কোনো শব্দ না। শক্তি পৃথিবীতে যত প্রকার শক্তি বলো, শক্তি শক্তি। তবে এর রূপ ভিন্ন ভিন্ন হতে পারে। তা শক্তির প্রকারভেদ হয় না, প্রকৃতপক্ষে শক্তির কোনো প্রকারভেদ নাই। তবে শক্তির ৯টা কি আছে? রূপ আছে। সাধারণত তোমরা সামনে যখন আলোচনায় আসবে তখন দেখবা যে শক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা অবিনশ্বরের মতন, বাট সৃষ্টিও নাই, ধ্বংস নাই। জাস্ট একটা রূপ থেকে তুমি আরেকটা রূপে রূপান্তর করতে পারবা। শক্তি তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। তাই শক্তি শুধুমাত্র কি করতে পারে? এর নিজের রূপটাকে পরিবর্তন করে উঠতে পারে। শক্তি তুমি সৃষ্টি বা ধ্বংস বা কোনো প্রকার পরিবর্তন করতে পারবা না, শুধুমাত্র রূপের পরিবর্তন করতে পারবা। সুতরাং কেউ যদি মনে করে থাকো যে শক্তির ৯ প্রকার, তা কথাটা কিন্তু সঠিক নয়। শক্তির কোনো প্রকারভেদ নেই, তবে ৯টা রূপ আছে। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যেতে পারে, সর্বোচ্চ এইটুকু। তাহলে শক্তির ৯টি রূপ সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেবার চেষ্টা করি, তো এই শক্তির ৬টি রূপ, ৯টি রূপ মনে রাখা একটু ডিফিকাল্ট হতে পারে। তো আমরা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করতে পারি। সাধারণত শক্তির মূল উৎস হিসেবে ধারণা করা হয় সূর্যকে। শক্তির মূল উৎস কি? সূর্য। তো সূর্য থেকে সাধারণত কি শক্তি আসে? সৌরশক্তি। তাহলে শক্তির ৯টা রূপের মধ্যে ১ নাম্বার আমরা বলতে পারি সৌর শক্তি। আচ্ছা, এবার যদি একটু মনে প্রশ্ন করো, এই সূর্যের মধ্যে যে শক্তি তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? তোমরা সামনে যখন পড়বা তখন দেখবা নিউক্লিয়ার ফিউশন নামে একটা বিক্রিয়া আছে সূর্যের মধ্যে। প্রতিনিয়ত সেই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা ঘটে থাকে। তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ফলে সূর্যের মধ্যে এনার্জি সৃষ্টি হয়। তাহলে আমরা এটা বলতে পারি অন্তত সৌর শক্তিটা তৈরি হচ্ছে সূর্যের মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে। তো রাসায়নিক শক্তি। দ্বিতীয়ত আমরা বলতে পারি রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটি সূর্যের মধ্যে তৈরি হয় মূলত, আমরা জানি যে হাইড্রোজেন এই 7টা আইসোটোপ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা আইসোটোপ হচ্ছে, প্রথম হচ্ছে হাইড্রোজেনের 7টা আইসোটোপের মধ্যে ডিউটেরিয়াম এবং প্রোটিয়াম। ডিউটেরিয়াম এবং প্রোটিয়াম। তো ওদের মধ্যে যখন পরস্পরের মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা ঘটে, তখন দেখা যায় যে ওইখানে প্রচুর পরিমাণ শক্তির উৎপন্ন হয়। তো ওইখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঠিক আছে, তবে এটাকে আমরা নিউক্লিয়ার শক্তি হিসেবেও ধারণা করতে পারি, নিউক্লিয়ার শক্তি। তো তৃতীয়ত হচ্ছে নিউক্লিয়ার
শক্তি। তা প্রথমত সৌরশক্তি, রাসায়নিক শক্তি এবং নিউক্লিয়ার শক্তি। এখন সেই সূর্য থেকে পৃথিবীতে শক্তিটা কি রূপে আসে? আলোক শক্তি হিসেবে। আমরা সবাই জানি আলোক শক্তি। আলোক শক্তি। তাহলে এই আলোক শক্তি এটা কি পৃথিবীতে কি সূর্য থেকে শুধু আলোটাই আসে? সেটা তো তাপও আসে। গ্রীষ্মকালে আমরা সবাই মোটামুটি সূর্যের তাপ টাচ করতে পারি ভালো। তাহলে আলো শক্তির সাথে আসে হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি। আচ্ছা, তাপ শক্তি। তো এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা সাধারণত মোটামুটি সবাই সোলার সম্পর্কে ধারণা জানি। যে সোলার সিস্টেম কি করে? এই সূর্য থেকে আলো শক্তিটাকে কাজে লাগায় সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তো সোলার সিস্টেম কি করে? দেখা যায় সূর্যের থেকে যে আলো এবং তাপটা আসে তাকে সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে আমরা পরবর্তী রূপটা হিসেবে বলতে পারি বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি। তো এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি ধরো উদাহরণস্বরূপ আমরা ধরো লাউড একটা স্পিকার, এই স্পিকারটা যদি আমি সেই বিদ্যুৎ দিয়ে চালাই সাধারণত, তোমরা খেয়াল করে দেখবা লাউড স্পিকারের পিছনে যে পর্দাটি কাঁপতে থাকে তার পিছনে ভালো করে খেয়াল করে দেখবা একটা চুম্বক আছে এবং তার ভিতরে যে কোনো ধরনের একটা মোটর বা এর দিকে তাকালে দেখবা এর ভিতরে অনেকগুলো তামার তার পেঁচানো থাকে, যেটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় সলিনয়েড বলে থাকি। তো এই সলিনয়েডটা করে কি? ওই বিদ্যুৎ শক্তিটাকে সে চুম্বক শক্তিতে রূপান্তর করে। তাহলে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? চুম্বক শক্তিতে। 7 নাম্বার হচ্ছে চুম্বক শক্তি। চুম্বক শক্তি। আচ্ছা, একটা স্পিকার থেকে যখন বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তর হয়, খেয়াল করে দেখবে স্পিকার থেকে আমরা বেসিক্যালি কি শুনতে পাই? শব্দ। তো শব্দ তো এক প্রকার শক্তি। সুতরাং আমরা বলতে পারি 8 নাম্বার হচ্ছে কি শক্তি? শব্দ শক্তি। তো শব্দ শক্তি। অথবা ধরো ওই বিদ্যুৎকে কাজে লেগে আমরা যদি একটা ফ্যানের কথা বলি, একটা পাখা বা ফ্যান যখন চালাই তখন এর ভিতরেও বিদ্যুৎ শক্তিটা চুম্বক শক্তিতে রূপান্তর হয়। আর এর ফলে ফ্যানটা যে ঘুরলো বাইরে বাহ্যিকভাবে যে নড়াচড়া করা, এটাকে আমরা কি বলে থাকি? যান্ত্রিক শক্তি। যেটা সাধারণত পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষ এটা ব্যবহার করে থাকি। 9 নাম্বার হচ্ছে কি শক্তি? যান্ত্রিক শক্তি। তাহলে এই হচ্ছে শক্তির 9টা রূপ। একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবা। সৌরশক্তি। সৌরশক্তিটা তৈরি হয় কিভাবে? এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক শক্তি। আর এই রাসায়নিক বিক্রিয়াটা মূলত নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। তাই হোক, তাহলে হচ্ছে কি? নিউক্লিয়ার শক্তি। তো এই নিউক্লিয়ার শক্তির মাধ্যমে সূর্যদের শক্তিটা উৎপন্ন হলো, সেটা পৃথিবীতে আসে কিভাবে? নিজেকে প্রশ্ন করবা। দেখবা আলোক শক্তি হিসেবে পৃথিবীতে আসে। এখন এই সূর্য থেকে কি শুধু আলোক শক্তি পৃথিবীতে আসে? তার সাথে তো তাপ শক্তিও আসে। তাপ শক্তি। আবার সেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার প্যানেল, আমাদের পৃথিবীতে থাকা সোলার প্যানেল কি শক্তিতে রূপান্তর করে? বিদ্যুৎ শক্তিতে। আর ওই বিদ্যুৎ শক্তিটাকে কাজে লাগাইয়া আমরা চুম্বক শক্তি বাড়াইতে পারি। অর্থাৎ পৃথিবীতে যত মোটর বা যন্ত্র বলি, প্রত্যেকটা মোটরই কিন্তু এই বিদ্যুৎ শক্তিকে সে চুম্বক শক্তিতে রূপান্তর করে। যত প্রকার মোটরের কথা বলি না কেন, সেটা ফ্যান হতে পারে, সেটা যে কোনো ধরনের মোটর হতে পারে। চুম্বক শক্তি। তাই স্পিকারের মধ্যে একটা আলোচনা করছিলাম আমরা, সেখানে চুম্বক শক্তির সাথে সাথে কি শক্তি আমরা ফিরে পাই? শব্দ শক্তি। আর এই শব্দ শক্তি আর এই যে আমরা পৃথিবীতে যে ধরনের কাজ করে থাকি, কাজ করার জন্য যে যে এনার্জিগুলো ব্যবহার করে থাকি, যেমন ফ্যান চালানো অথবা একটা ইলেকট্রিক ভেহিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় আমাকে গতি শক্তি প্রদান করে বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, যে এটা এক ধরনের কি শক্তি? যান্ত্রিক শক্তি। তো মূলত এই 9টা রূপের মধ্যে তোমাদের এই কাজ ক্ষমতা শক্তির মধ্যে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে এই যান্ত্রিক শক্তির উপর ভিত্তি করে। অর্থাৎ এই যান্ত্রিক শক্তিটা বিশদভাবে এই ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। তবে তোমরা একটু খেয়াল করে দেখবা যে এই যে শক্তির যে 9টা রূপ, এই প্রত্যেকটা রূপ নিয়ে বিশদভাবে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং কি কিছুটা হতে বায়োলজিতে আলোচনা করা আছে। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবা তোমাদের ফিজিক্সের যদি তুমি চতুর্থ অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে যাও বা ষষ্ঠ অধ্যায় থেকে যদি যাও, তখন দেখবা সেই অধ্যায়ের নাম হলো তাপ শক্তি। সপ্তম অধ্যায়ে যাবা, সেটা হচ্ছে শব্দ শক্তি। অষ্টম নবম 2 অধ্যায় দেখবা তোমরা সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি নিয়ে আলোচনা করা আছে। তারপরে এইভাবে দেখবা শব্দ শক্তি,
যান্ত্রিক শক্তি আলোচনা মূলত এই এই অধ্যায়টার মধ্যে আলোচনা করা আছে। এছাড়া নিউক্লিয়ার শক্তি হিসেবে চতুর্থ অধ্যায়ে আমরা কিছু কিছু পরে একটু পড়ে নিব। আবার রাসায়নিক শক্তি নিয়ে আলোচনা করা আছে তোমাদের কেমিস্ট্রি অষ্টম অধ্যায়ে। অর্থাৎ এই শক্তির 9টা রূপ, এক একটা রূপ এক একটা অধ্যায় হিসেবে তোমাদের বইতে আছে। সুতরাং এই 9টা রূপ সম্পর্কেই তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যাবে, মোটামুটি প্রত্যেকের এই 9টা রূপ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো এই অধ্যায়ে আমরা মূলত যান্ত্রিক শক্তিটা নিয়ে কথা বলবো, এই বিষয়ে একটু বেশি মনোযোগ দেবো। আর বাকিগুলো বিভিন্ন অধ্যায় আছে, সেই অধ্যায়ে গিয়ে আমরা পড়ে নিব। তো যান্ত্রিক শক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ। যান্ত্রিক শক্তি, আচ্ছা, যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি মূলত এরও দুইটা রূপ আছে বা দুই ধরনের যান্ত্রিক শক্তি হতে পারে। একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির রূপ কয়টি? দুইটি, গতি শক্তি এবং বিভব শক্তি। তাহলে এই গতি শক্তিকে ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি। কি বলা হয়? কাইনেটিক এনার্জি। এনার্জি সংক্ষেপে একে প্রকাশ করা হবে ই কে দ্বারা। ই কে। অপরদিকে গতি শক্তিকে ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল এনার্জি। বা সংক্ষেপে ইপি। অর্থাৎ গতিশক্তিকে যখন আমরা ম্যাথে দেখবা, অধিকাংশ ক্ষেত্রে কাইনেটিক এনার্জি তো ডিটেইলসে না লিখে আমরা সংক্ষেপে ইকে দ্বারা প্রকাশ করব, আর বিভব শক্তিটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করব। তাহলে এই গতিশক্তি এবং বিভব শক্তি, গতিশক্তি মূলত কাকে বলে? গতিশক্তি কি? প্রকৃত গতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তু, তার মধ্যে যদি আমরা শক্তি প্রদান করি। ধরো একটা উদাহরণস্বরূপ, ধরো আমার এই মার্কারটা এখন স্থির আছে, আমার হাতের দ্বারা যদি এর মধ্যে আমি শক্তি প্রদান করি, তাহলে কি হবে? আমার হাতের মধ্যে ছিল যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা এর মধ্যে গিয়ে এটাকে গতি শক্তিতে রূপান্তর করবে, অর্থাৎ এখান থেকে দূরে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। তো অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে যে কোনো প্রকার শক্তি প্রদানের ফলে সেই বস্তুর মধ্যে যদি গতিশীলতা বৃদ্ধি করতে পারে, তো ওই শক্তিটা কি শক্তি? গতিশক্তি। অর্থাৎ কোনো একটি বস্তু তার গতিশীলতার কারণে যে শক্তি লাভ করে তাকে বলা হয় কি? গতি শক্তি। অর্থাৎ আমরা যে ক্রিকেট খেলা সবাই মোটামুটি দেখি বা ফুটবল খেলা দেখি, আচ্ছা ফুটবল খেলায় একটা বলের মধ্যে পা দ্বারা শক্তি প্রদান করে ওই বলটাকে গতিশীল করা হয়। অর্থাৎ যখন আমি পা দিয়ে আঘাত করলাম, আমার পায়ের মধ্যে থাকা যান্ত্রিক শক্তিটা ফুটবলের মধ্যে গেছে, এর ফুটবলটা গতিশীল হয়েছে। অর্থাৎ আমি যে পরিমাণ এনার্জি ফুটবলের মধ্যে প্রয়োগ করছি, ওই শক্তিটাই ফুটবলের মধ্যে গতি শক্তি হিসেবে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ গতিশক্তি জিনিসটা কি? কোনো একটি বস্তু তার গতিশীলতার কারণে যে শক্তি লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। আচ্ছা, কোনো বস্তু তার গতিশীলতার কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। তাহলে কোনো একটি বস্তু তার গতিশীলতার কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, তাহলে গতিশক্তির বিষয়টা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর, খুব ভালো করে খেয়াল রাখবে। কয়টা বিষয়ের উপর? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে বস্তুর ভরের উপর। অর্থাৎ আমি উদাহরণ যদি দিই, ধরো এই দুইটা জিনিস খেয়াল করে দেখার চেষ্টা করো। দুইটা বস্তু ওয়েটে একটু পার্থক্য আছে, এই বস্তুটার ওয়েটটা একটু কম এটার থেকে। অর্থাৎ এই বস্তুর মধ্যে 10 মিটার পার সেকেন্ড যদি ব্যাগে আমি এই বস্তুটাকে নিক্ষেপ করি, তো এর মধ্যে যে শক্তিটা জমা হবে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি এই বস্তুটা নিক্ষেপ করি, এর মধ্যে এর থেকে শক্তি একটু বেশি জমা হবে। প্রশ্ন হচ্ছে দুইটা বস্তুর ক্ষেত্রে তো একই প্রকার ব্যাগ আমি দিলাম, তাহলে এই বস্তুর থেকে এই বস্তুর মধ্যে শক্তি কেন বেশি জমা হবে? কেননা এই বস্তুর মধ্যে এই বস্তুর ভর তুলনামূলক এর থেকে কি বেশি থাকবে। আচ্ছা, ধরো কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি। ধরো
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধরো 1000 কেজি ভরের একটা ট্রাক, সেই ট্রাকের সাথে তুমি যদি ধাক্কা খাও, এখন প্রশ্ন হচ্ছে তুমি কি বেঁচে থাকবা কিনা? 1000 কেজি ভরের ট্রাক, হয়তো তোমরা অনেকেই ভাবতেছো 1000 কেজি ভরের ট্রাক, এত ভারী একটা ট্রাকের সাথে ধাক্কা খেলে আমি মারা যেতে পারি। কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো, ওই ট্রাকটা 1000 কেজি ঠিক আছে, কিন্তু ট্রাকটা তো রাস্তায় দাঁড়াইয়াও থাকতে পারে, স্থির থাকতে পারে। তো স্থির 1000 কেজি কেন 10,000 কেজি ভরের ট্রাকের সাথে ধাক্কা খেলে তোমার কোনো কিছু হবে না। তো এক্ষেত্রে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো ওই ট্রাকের মধ্যে আসলে শক্তি জমা আছে কিনা এটা ভাবতে হবে। ট্রাকের ভরটা আছে ঠিক আছে, কিন্তু ট্রাকের মধ্যে কি নাই? ব্যাগ জিনিসটা মিসিং, অর্থাৎ ট্রাকটা গতিশীল না। ট্রাক যদি গতিশীল না থাকে তাহলে এর মধ্যে কোনো ধরনের গতিশক্তি থাকবে না স্বাভাবিক অর্থেই। অর্থাৎ ট্রাকটার মধ্যে শক্তি কতটুকু জমা হবে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, ট্রাকটার ভরের উপর আর দ্বিতীয় হচ্ছে ট্রাকটার ব্যাগের উপর। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ব্যাগটাকে মিলিকে ভর দিয়ে যদি উল্লেখ করি, ধরো কোন একটি বল, ধরো আমার এই মার্কারটা কি, যদি আমি 50 মিটার/সেকেন্ড বেগে 50 মিটার/সেকেন্ড বেগে তোমার মাথায় আঘাত করি, তবে এসে তোমার মাথা ফেটে যাবে। কিন্তু এই জিনিসটার পরিবর্তে যদি আমি এক টুকরো ছোট্ট একটা তুলা নেই, এই তুলাকে যদি তোমাকে 50 মিটার/সেকেন্ড বেগে ঢেল দেয়, আশা করি তুমি বুঝতেও পারবা না। তা দুইটা বস্তুর মধ্যে ব্যাগ তো সেম ছিল, তো পার্থক্য কিসে? ভরের মধ্যে। তাহলে বোঝা গেলে কোন একটা গতিশক্তি ভরের উপর ডিপেন্ড করে। আবার হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাগের উপরও ডিপেন্ড করে। তাহলে আমরা এই যে দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, তাহলে ই কে এটা ভরের সমানুপাতিক, অর্থাৎ ভরের সমানুপাতিক। ধরো 1 কেজি ভরের বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ যদি ব্যাগ প্রাপ্ত করা হয়, যে শক্তি জমা হবে 2 কেজি ভরের বস্তুর মধ্যে শক্তি তার ডাবল জমা হবে, 5 কেজি ভরের বস্তুর মধ্যে তার 5 গুণ জমা হবে। অর্থাৎ ভরকে তুমি যত গুণ বৃদ্ধি করবা শক্তি তত গুণই বৃদ্ধি পাবে। এটাকে আমরা বলি তাহলে গতিশক্তি ভরের সমানুপাতিক। কিন্তু আমি যদি ব্যাগের সাথে কথা বলি, গতিশক্তি ই কে এই ব্যাগের সাথে এর সম্পর্ক কি? ব্যাগের সাথে সম্পর্ক সমানুপাতিক, বাট বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোন একটা বস্তু ধরো চলতেছে, ধরো উদাহরণস্বরূপ 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, এখন এর ব্যাগটা যদি আমি দ্বিগুণ করি, ব্যাগটা কি করি? দ্বিগুণ করি, গতিশক্তি আবার বৃদ্ধি পাবে 4 গুণ, স্কোয়ার আকারে। এটা খুব ভালো করে খেয়াল করা, কোন একটা বস্তুর ব্যাগ যদি দ্বিগুণ করি গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। আবার কোন একটা বস্তুর ব্যাগ যদি আমি 3 গুণ করি গতিশক্তি বৃদ্ধি পাবে 9 গুণ, অর্থাৎ ওইটাকে স্কোয়ার করে কথা বলবা। সুতরাং আমি যদি 5 গুণ ব্যাগ বৃদ্ধি করি তাহলে আমার গতিশক্তি বৃদ্ধি পাবে 25 গুণ। কত গুণ? 25 গুণ। তো সুতরাং এই যে ভরের সাথে গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক হলেও ব্যাগের সাথে গতিশক্তির সম্পর্ক বর্গের সমানুপাতিক। সমানুপাতিক ঠিক, কিন্তু বর্গের সমানুপাতিক। এখন এই দুইটা জিনিসকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমরা লিখতে পারি, তাহলে ই কে সমানুপাতিক এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার আমরা সবাই জানি সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে, তবে এই ধ্রুবকটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করতে হয়। তো দেখা যাবে যে এই ধ্রুবকটা আসে সাধারণত এখানে হাফ। তাহলে ই কে ইজ ইকাল টু সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন ব্যবহার করি, এখানে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা কত? হাফ। এই ধ্রুবকটা কিভাবে বের হয় আমি বলছি, এটা আমরা সামনে কোনো একটা ক্লাসে এক্সপেরিমেন্টালি পরীক্ষা করে দেখার চেষ্টা করব। যেমন হাফ এম ভি স্কয়ার, তাহলে এটা হচ্ছে আবার কি? গতিশক্তির সূত্র, ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার। তো সুতরাং এটা সবাই একটু ভালো করে জানা রাখা চেষ্টা করবে। অতএব ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার, এটি হচ্ছে গতিশক্তির সূত্র। তাহলে গতিশক্তি জানতে গেলে তোমার দুইটা বিষয়ের খুব মনোযোগ দিতে হবে, একটা হচ্ছে বস্তুর ভরের উপর, দ্বিতীয় হচ্ছে বস্তুর ব্যাগের উপর। ভরের সাথে গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক হলেও ব্যাগের সাথে গতির সম্পর্ক বর্গের সমানুপাতিক। তা আশা করি বুঝতে পারছো গতিশক্তি কাকে বলে। তো গতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তু তার গতিশীলতার কারণে যে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি। আচ্ছা, এবার আলোচনায় আসো বিভব শক্তিতে। বিভব শক্তি কাকে বলে? প্রকৃত বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তু এক স্থান থেকে আরেক স্থানে, অর্থাৎ অবস্থান পরিবর্তনের ফলে এই বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয় তাকে কি বলবা? বিভব শক্তি।
একটা উদাহরণ দিই, ধরো একটা স্প্রিং, এদিকে একটু খেয়াল করো সবাই। ধরো এই একটা স্প্রিং, এখন এই স্প্রিংটাকে এখান থেকে যদি বল প্রয়োগ করে, ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করে, তো এইখানে এটাকে সংকুচিত করে ছোট করে রাখলাম আমি, বল প্রয়োগ করে এটা ছোট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বলটা এখানে ধরো কোনো একটা ক্লিপ দিয়ে আটকানো আটকানো আছে, তা প্রশ্ন হচ্ছে এইখানে যে বলটা প্রয়োগ করছিলাম সেই বলটা কোথায় গেল? অ্যাকচুয়ালি সেই বলটা এই স্প্রিং এর মধ্যে কি আছে? জমা আছে। কি শক্তি হিসেবে জমা আছে? বিভব শক্তি হিসেবে জমা আছে। অর্থাৎ স্প্রিংটা আগে লম্বায় এতটুকু ছিল মনে করো, তো এটাকে বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে আমি কি করছি? সংকুচিত করে ফেলেছি। এর সংকোচন করার পরে ওই বলটা কি আমার ভেনিশ হয়ে গেছে? না, ওই যে বলটা আমি প্রয়োগ করছি সেই বলটা এখানে স্প্রিং এর মধ্যে জমা আছে। তুমি যদি এই ক্লিপটা খুলে দাও দেখবা স্প্রিংটা আবার সামনের দিকে ধাক্কা দিয়ে ওই যে বলটা তুমি প্রয়োগ করছিলা ওই বলটা আবার ফিরিয়ে দেবে। অর্থাৎ যখন তুমি স্প্রিং এর মধ্যে বল প্রয়োগ করে সংকুচিত করছো, এর মধ্যে শক্তিটা কি থাকে? জমা থাকে। কোনো প্রকার শক্তি নষ্ট হয় না, জমা থাকে। কি হিসেবে জমা থাকে? বিভব শক্তি হিসেবে জমা থাকে। অর্থাৎ আরেকটা উদাহরণ দিই, তোমাদের একটা কথা বলে দিই, শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হতে পারে। এটা সবসময় মাথায় খেয়াল রাখবা। শক্তির কখনো শেষ হয় না, এর ইন্ড বলতে কোনো শব্দ নাই। ধরো আরেকটা উদাহরণ যদি, কোন একটা বস্তু, ধরো আমার হাতে থাকা এই ক্যালকুলেটরটা, ধরো এটা ভূমির সমান্তরাল মনে করো তোমরা এখানে, তো এখান থেকে যদি আমি আমার হাত দ্বারা বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে, ধরো উপরে কোথাও এক জায়গায় রাখলাম, ধরো এখানে কোনোভাবে রেখে দিলাম, এখন প্রশ্ন হচ্ছে এই যে নিচ থেকে এই ক্যালকুলেটরটাকে উঠাইতে আমার অবশ্যই বাহুর দ্বারা শক্তি প্রদান করতে হয়েছে। এখন ধরো এখানে কোনো একটা জায়গায় আটকা আছে, হাতটা সরাই দিলাম, তাহলে এই শক্তিটা কি শেষ হয়ে গেল? না, এই শক্তিটা এর মধ্যে জমা আছে। তুমি এটা ছেড়ে দিলে নিচে সে কোনো না কোনো সেই শক্তিটা আবার কোনো না কোনোভাবে সে ফিরে যেতে পারবে। যেমন ধরো আমরা কোনো একটা বিল্ডিং করতে গেলে খেয়াল করে দেখবা যে বিল্ডিং এর পিলারগুলোর গোড়া শক্ত করার জন্য বড় বড় রুলার ব্যবহার করে। সেই রুলার দ্বারা একটা ক্রেন দিয়ে রুলারগুলো উপরের দিকে উঠায়। হঠাৎ করে শুধু রুলারটা ক্রেন থেকে ছেড়ে দিলে খুব তীব্র গতিতে মাটিতে এসে কি হয়? আঘাত করে। অর্থাৎ ভারী রুলারটা অনেক শক্তি খরচ করে মোটর ব্যবহার করে আমরা উপর দিকে উঠাই। উপরে উঠানোর পরে ওর মধ্যে কি শক্তি জমা আছে বলতে পারবা? যখন উপরে উঠাই তখন এর মধ্যে জমা থাকে হচ্ছে কি? বিভব শক্তি। আর যখন ক্রেনটার ওই তারটা ছেড়ে দেওয়া হয়, ওই বিভব শক্তিটাই নিচের দিকে পড়তে সময় কিসে রূপান্তর হয়? গতি শক্তিতে রূপান্তর হয়। এবং আমাদের সেই বিল্ডিং এর যে ভিত্তি, সেই ভিত্তির গোড়াটা অনেকে করে দেয়, মজবুত করে দেয়। তাহলে এটা তো এক প্রকার কাজ। তো সুতরাং শক্তি এক স্থান থেকে অন্য স্থানে, মানে অর্থাৎ কোনো একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ অবস্থান পরিবর্তনের কারণে এর মধ্যে যে শক্তিটা জমা থাকে বা জমা হয় সেই শক্তিটাকে আমরা কি শক্তি বলবো? বিভব শক্তি বলবো। তাহলে বিভব শক্তি কাকে বলে? বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণে, অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে, যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলে। বিভব শক্তি বলে। এখন কোন একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে ছড়াইলাম, তো এর মধ্যে কতটুকু শক্তি জমা হবে এটা ডিপেন্ড করে কয়টা বিষয়ের উপর? এটা ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপর। অর্থাৎ এক স্থান থেকে কোনো একটা বস্তুকে সরাই তুমি আরেকটা স্থানে যদি নিয়ে যাও, তো এর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে এটা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? তিনটা বিষয়ের উপর। এক নম্বর হচ্ছে ভর, অর্থাৎ এই বিভব শক্তি বা ইপিটা ভরের সমানুপাতিক। অর্থাৎ তুমি 1 কেজি ভরের বস্তু 5 মিটার উঠাইলে এর মধ্যে যে শক্তিটা জমা হবে বা যে বিভব শক্তিটা জমা হবে, 2 কেজি ভরের বস্তু উঠাইলে তার থেকে দ্বিগুণ শক্তি জমা হবে। 5 কেজি ভরের বস্তু উঠালে তার থেকে 5 গুণ বেশি শক্তি জমা হবে। অর্থাৎ ভরকে তুমি যত গুণ করবা তোমার শক্তিও তত গুণ বেশি জমা হবে। তাহলে ভরের সাথে এই বিভব শক্তির সম্পর্ক কি? সমানুপাতিক। আরেকটা বিষয় আছে এই ক্ষেত্রে, এইটা ডিপেন্ড করে হচ্ছে উচ্চতার উপর। বিভব শক্তিটা কিসের উপর ডিপেন্ড করে? উচ্চতার উপর। ধরো 1 কেজি ভরের বস্তু 5 মিটার উঠানোর পর এর মধ্যে যে শক্তি জমা হবে
10 মিটার উঠলে তার থেকে দ্বিগুণ শক্তি জমা হবে। অর্থাৎ যত বেশি উপরের দিকে তুমি উঠাবা, নিচ থেকে যত উপরের দিকে বস্তুটাকে উঠাবা, যত গুণ উঠাবা তত গুণ শক্তি কি বেশি পাবে। তাহলে আমরা বলতে পারি বিভব শক্তি উচ্চতারও কি সমানুপাতিক। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ইপি সমানুপাতিক জি, যেটা জি এর মান আমরা সবাই মোটামুটি জানি ভূপৃষ্ঠের, এটা আদর্শ মান হিসেবে ধরা হয় 9.8 হিসেবে। তা এই 9.8 হচ্ছে জি এর মান। এই গ্রেভিটি বা সেন্টার অফ গ্রেভিটি বা অভিকর্ষ যে ত্বরণ, এর উপরও কি করে বিভব শক্তি ডিপেন্ড করে, এর সাথে সম্পর্ক সমানুপাতিক। তো এই তিনটা বিষয়কে যদি আমরা একত্র করি তাহলে আমরা লিখতে পারি ইপি সমানুপাতিক এম জি এইচ। এখন সমানুপাতিক যদি উঠাইতে চাই তাহলে একটা ধ্রুবক বসাইতে হবে, তবে এই ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে 1। তো সুতরাং আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইয়া ডিরেক্ট সমান চিহ্ন ব্যবহার করতে পারি, এখানে কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে এম জি এইচ, তো বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচ অর্থাৎ বিভব শক্তি তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, গতি শক্তি দুইটা বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে যান্ত্রিক শক্তি নিয়ে আমাদের মূলত এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আলোচনা, বাকি শক্তিগুলো আমরা এক এক অধ্যায়ে পড়ে নিব। তাহলে যান্ত্রিক শক্তির কয়টি রূপ আছে? দুইটি রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি এবং বিভব শক্তি সম্পর্কে আশা করি সবাই মোটামুটি একটা ধারণা পাইছো। এখন এই যে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে গতিশক্তি ইকে যার সূত্র ছিল হাফ এম ভি স্কোয়ার, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যে আছে, এটা আমরা সামনে দেখবা একটু পরিবর্তন করব, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা গতি অধ্যায় থেকে আমরা একটা সূত্র পড়ে আসছিলাম না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। খেয়াল করো তো সবাই, মনে পড়ে কিনা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই ক্ষেত্রে যদি আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয়, আদিবেগ যদি কখনো 0 হয় ইউ, তাহলে তুমি সূত্রটা এইভাবে লিখতে পারো না, ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। ইউ যদি 0 হয় তাহলে ইউ দেওয়ার তো দরকার নাই, 0 2as। অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই জিনিসটাকে তখন আমরা কি লিখবো, 2gh। দেখবা আমরা যখন গতি শক্তির ম্যাথ করব তখন এই ভি স্কয়ার সূত্রটাই যে 2gh দ্বারা রিপ্লেস করব, ভি স্কয়ার ইকুয়াল টু 2gh দ্বারা রিপ্লেস করব। যদি রিপ্লেস করি দেখো তো খেয়াল করে, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে আমরা যদি 2gh ব্যবহার করি, তাহলে এই 2 এবং 2 যদি কাটা যায় দেখো তো সূত্রটা কি আসে, এম জি এইচ। এটা বিভব শক্তির মতো না? খেয়াল করে দেখছো কিনা? অর্থাৎ কোন একটা গতি শক্তি যখন বিভব শক্তিতে রূপান্তর হয় বা বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হয়, তখন আসলে যদিও দুইটা জিনিস ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পেলেও আসলে প্রকৃতপক্ষে শক্তির কোনো ধরনের পরিবর্তন হয় না। শক্তি একটা ফিক্সড মান থাকে, কনস্ট্যান্ট মান থাকে। এবং বলা হয়ে থাকে স্রষ্টা সৃষ্টির সময় পৃথিবীতে যতটুকু এনার্জি বা শক্তি দিয়ে সৃষ্টি করছে, পৃথিবীর সৃষ্টির পর আজ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ শক্তিও নতুন করে সৃষ্টিও করা যায় নাই, নতুন করে ধ্বংসও করা যায় না। অর্থাৎ বিষয়টা কি, শক্তিকে অবশ্যই অনেক সময় অবিনশ্বর বলা হয়, এর সৃষ্টিও নাই, এর ধ্বংসও নাই। অর্থাৎ আমি মজা করে এটা ভেবে বলি যে স্রষ্টা সৃষ্টির সময় পৃথিবীতে যেই পরিমাণ শক্তি দিয়ে সৃষ্টি করছেন, সেই পরিমাণ শক্তি এখন পর্যন্ত কি আছে, কনস্ট্যান্ট বা ফিক্সড আছে। হ্যাঁ, আমরা একটা রূপ থেকে আরেকটা রূপে জাস্ট রূপান্তর করতে পারি। যেমন ধরো আমার ঘরে থাকা যে ফ্যানটা, সেই ফ্যানের মধ্যে শক্তি হিসেবে আমি কি দেই, শক্তি হিসেবে আমি দেই হচ্ছে বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তিটা আমার ফ্যানটা কি করে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এর ভিতরে চুম্বক শক্তি, প্রথমে হয় চুম্বক শক্তিতে রূপান্তর, তারপরে সেটা কি, এই যে ফ্যানটা যে ঘোরে এটা কি শক্তিতে রূপান্তর হয়েছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে। অথবা আমি আমার মোটর সাইকেলের ভিতরে শক্তি হিসেবে দিই হচ্ছে তেল, জ্বালানি হিসেবে পেট্রোল বা অকটেন। তো এই পেট্রোলের মধ্যে থাকে হচ্ছে রাসায়নিক শক্তি, আর এই রাসায়নিক শক্তিটাকে আমার ইঞ্জিন তাপ শক্তি, শব্দ শক্তি এবং গতি শক্তি, তিনটা শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ ছিল হচ্ছে রাসায়নিক শক্তি, তেলের মধ্যে থাকে রাসায়নিক শক্তি,
সেই শক্তিটাকে আমার মোটরসাইকেল কিসে রূপান্তর করছে? প্রথমত ইঞ্জিন গরম হয়, তাপ শক্তি, অনেক শব্দ করে শব্দ শক্তি, এবং এক স্থান থেকে অন্য স্থানে আপনি নিয়ে যায়, সুতরাং গতিশক্তি। অর্থাৎ রাসায়নিক শক্তির তিনটা শক্তিতে কি হয়েছে? রূপান্তর হয়েছে। যেমন ধরো তোমার ঘরে থাকা যে বাল্ব, সেই বাল্বটা বৈদ্যুতিক লাইটটা কি করে? আমি ওর মধ্যে দিয়ে হচ্ছে বিদ্যুৎ শক্তি, সেই বিদ্যুৎ শক্তিটাকে আমাকে আলোক শক্তিতে রূপান্তর করে দেয়। এবং আলোক শক্তির পাশাপাশি আরেকটা শক্তি সে করে অবশ্য, সেটা হচ্ছে তাপ শক্তি। তোমরা খেয়াল করে দেখবা বাল্বটা যখন জ্বলে সেটা প্রচন্ড গরম হয়ে যায়। তাহলে বোঝা গেল এখানে বিদ্যুৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে? আলোক শক্তি প্লাস তাপ শক্তি। তাহলে আমরা পৃথিবীতে থাকা মানুষ কি করতে পারি? যা শক্তির একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করতে পারি। শক্তি সৃষ্টি করা বা ধ্বংস করার ক্ষমতা আমাদের মানুষের নাই। আশা করি সবাই বুঝতে পারছো। শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। আমরা সামনে দেখবো যে শক্তির নিত্যতা সূত্র যখন পড়ব, তখন দেখবা শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। আমরা এটা প্রমাণ করে দেখাবো। জাস্ট এক রূপ থেকে আরেক রূপে জাস্ট পরিবর্তন হয় সেটা। তো আসো, তাহলে আমরা সামনের ভিতরের আলোচনা ঢোকার চেষ্টা করি। তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। বাকি জিনিসগুলো আমরা এক একটা অধ্যায়ে যখন যাব তখন বিশদভাবে জানবো। তাহলে শক্তি, যান্ত্রিক শক্তি। তাহলে শক্তির দুটো সূত্র আমরা জানি। গতিশক্তির সূত্র হচ্ছে E = ½ mv², আর বিভব শক্তির সূত্র হচ্ছে EP = mgh। আচ্ছা, ধরো উদাহরণস্বরূপ এখানে একটা জিনিস খেয়াল করো। ধরো এখানে একটা বালক, তার হাতে ধরো 250 গ্রাম ভরের একটি বল আছে। কত গ্রাম ভরের বল? 250 গ্রাম ভরের একটি বল। সেই বলটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। খাড়া উপরের দিকে 20 মিটার/সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করলো, এই দিক বরাবর বলটাকে। কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলো। তো প্রশ্ন হচ্ছে, ধরো এখান থেকে যদি কয়েকটা প্রশ্ন আমরা দেই। ধরো ক নাম্বার, বলটি নিক্ষেপের সময় ও সর্বোচ্চ উচ্চতায় শক্তির পরিমাণ সমান কিনা। ধরো এই ধরনের একটা প্রশ্ন আছে, বলটি নিক্ষেপের সময় এবং সর্বোচ্চ উচ্চতায় শক্তির পরিমাণ সমান কিনা। এটা ধরো আমাকে প্রশ্নে জানতে পারছে, অথবা শক্তির পরিমাণ কত বের করো। তো এই ম্যাথের সলিউশন যদি আমি আনতে চাই, এটা খেয়াল করো তো। বলটা যখন নিক্ষেপ করা হয়েছে তখন ওই বলের মধ্যে কত বেগ দেওয়া হয়েছিল? 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, কি কি তথ্য আমার দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করি। দেওয়া আছে বস্তুর ভরটা দেওয়া আছে কত? ভর m = 250 গ্রাম। আমরা সবাই জানি, গ্রাম দিয়ে তো আর ম্যাথ করতে পারবো না। ভরের মূল একক হচ্ছে কেজি। এটাকে আমাকে অবশ্যই কেজিতে রূপান্তর করতে হবে। 250/1000 = 0.25 কেজি। আচ্ছা, এটা এই বলটা যখন উপর দিকে নিক্ষেপ করা শুরু করছে বালকটা, নিক্ষেপের সময় এর মধ্যে কতটুকু ব্যাগ দিছিল? ব্যাগ ছিল 20 মিটার/সেকেন্ড। তাহলে নিক্ষেপের সময় ব্যাগ v = 20 মিটার/সেকেন্ড। যেহেতু বস্তুর ভর তুমি জানো, নিক্ষেপের সময় ব্যাগটাও জানো, ভর এবং ব্যাগ যদি থাকে তো এর মধ্যে কি শক্তি থাকে? এর মধ্যে গতিশক্তি থাকে। কারণ গতিশক্তি আমরা যখন সূত্র দেখছিলাম তখন দেখছিলাম E = ½ mv²। তাহলে নিক্ষেপের সময় এর মধ্যে যখন আমি গতিটা প্রদান করছি বা ব্যাগটা প্রদান করছি, তাহলে ব্যাগ থাকার কারণে এর মধ্যে কি শক্তি আছে? গতিশক্তি আছে। তাহলে নিক্ষেপের সময় গতিশক্তি
ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম হচ্ছে 0.25 ইন্টু ভি হচ্ছে 20 স্কোয়ার। সবাই দেখো তো ক্যালকুলেটর দিয়ে কত আসে। ফিফটি কত জুল? 50 জুল। অর্থাৎ বস্তুটাকে যখন নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপের সময় এর মধ্যে কতটুকু পরিমাণ গতিশক্তি আছে? 50 জুল পরিমাণ। এখন যখন নিক্ষেপটা আমরা করলাম, নিক্ষেপের সময় এটা কি আদৌ কি ভূমি থেকে উপরে নিক্ষেপের শুরুর কথা বলতেছি আমরা? যখন নিক্ষেপটা করা হয়েছে ওই মুহূর্তের গতিশক্তি কত? 50 জুল। এর মধ্যে কি একটু বিবেচনা করে দেখো, এর মধ্যে কি কোনো ধরনের বিভব শক্তি আছে কিনা? এটা খেয়াল করো। বিভব শক্তি কার কার উপর ডিপেন্ড করে? এম, জি এবং এইচ। আচ্ছা, নিক্ষেপের সময় এই বস্তুটি কি আদৌ উপর দিকে ওঠে নাই, কিন্তু ওঠার সময়ের কথা বলতেছি। উচ্চতা কত? 0 না? উচ্চতা যদি 0 থাকে তাহলে বিভব শক্তি ইপি কত? 0 আসার কথা। দেখো তো নিক্ষেপের সময় হাইট কত? নিক্ষেপের সময় উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 0। কারণ নিক্ষেপের সময় এখন তো ওঠা শুরুই করে নাই, ওই মুহূর্তে তো কোনো উচ্চতা পাওয়া যাবে না, উপর দিকে উঠেই নেই। ধরো নিক্ষেপের শুরুর কথা বলতেছি, তো এইচ ইকুয়াল টু কত? 0। তাহলে ইপি ইজ ইকুয়াল টু, যদি এম জি এইচ এর কথা বলি, এমটা আছে 0.25, জি এর মান হচ্ছে 9.8, এইচ কত? 0। তাদের গুণফল কত? 0। অর্থাৎ নিক্ষেপের সময় এর মধ্যে বিভব শক্তি কত? বিভব শক্তি কি? ইপি ইজ ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পারছো। বা আমরা এইভাবে লিখতে পারি, নিক্ষেপের সময় মোট শক্তি কত? নিক্ষেপের সময় মোট শক্তি, নিক্ষেপের সময় মোট শক্তি বা টোটাল এনার্জি ইকে প্লাস ইপি। ইকে ছিল হচ্ছে 50, ইকে হচ্ছে 0, দুটোর যোগফল 50 জুল। নিক্ষেপের সময় এর মধ্যে মোট শক্তি কত? প্রায় 50 জুল। আচ্ছা, এবার আসো যে বলটি নিক্ষেপের সময়ের কথা বলছিল, তো এটা বের করা শেষ। এবার বলছে সর্বোচ্চ উচ্চতায়। দেখেন সর্বোচ্চ উচ্চতায় প্রথমত তোমার এটা জানতে হবে সর্বোচ্চ কত উচ্চতায় আগে বলটা উঠবে সেটা বের করতে হবে, তারপরে সেখানে শক্তি বের করবা। এখন প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠা। দেখো খেয়াল করো, এই বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল কত বেগে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে যখন নিক্ষেপের সময় গতিশক্তি বের করছি, তাহলে এই ব্যাগটাকে আমি কি ধরছি? ভি ধরছি। কিন্তু এক্ষেত্রে মনে রাখবা, যখন একটা বস্তু নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হবে, এই যে নিক্ষেপের সময় যে বেগ, সেই বেগটা তার জন্য কি বেগ? আদি বেগ। আর সর্বোচ্চ উচ্চতে ওঠার পরে হবে কি? শেষ বেগ। তাহলে এক্ষেত্রে বলো নিক্ষেপের সময় আদি বেগ কত? আদি বেগ ইউ ইজ ইকাল টু 20 মিটার পার সেকেন্ড। এখন এই বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে, তখন কিন্তু ওইখানে এক মুহূর্তের জন্য বলটা কি থেমে যাবে, তারপর হয়তো নিচের দিকে পড়া শুরু করবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতা থেমে তো যাবে। তো থেমে গেলে শেষ বেগ কত হয়? অবশ্যই 0 হয়। তো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কত? 0। এবং এখানে যখন আমি বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করছি, এই বেগ আস্তে আস্তে কেন কমছে? কমাতেছে, কারণ হচ্ছে সেন্টার অফ গ্রেভিটি জি পৃথিবীর দিকে টানতেছে, এর কারণে এর বেগটা আস্তে আস্তে কি কমে যাবে। তাহলে এখানে অভিজ্ঞ সুতরাং জি এর মান সবাই জানি আমরা, জি ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা এখন আমার সর্বোচ্চ উচ্চতা এইচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে এইচ ইকুয়াল টু হোয়াট? কত যদি বের করতে বলে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে এটা খেয়াল করে নেবা। আদি বেগ আছে, শেষ বেগ আছে, জি আছে এবং এইচ আমাকে বের করতে হবে। তাহলে আমরা গতি অধ্যায়ের সাথে একটু যদি তুলনা করি, আমরা একটা সূত্র পড়ে আসছিলাম এইভাবে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2জি। মাইনাস কেন? কারণ এটা নিক্ষিপ্ত বস্তু। আশা করি সবাই এটা জানো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা মাইনাস হয়ে যায়। এমনি পরন্ত বস্তু বা অন্যান্য বস্তুর ক্ষেত্রে, চলমান বস্তুর ক্ষেত্রে আমরা এখানে প্লাস ব্যবহার করলেও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে কি ব্যবহার করি? মাইনাস ব্যবহার করি।
তাহলে আমার এখান থেকে আননোন মানটা হচ্ছে এইচটা, তাহলে 2g এইচটা যদি এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে 2g এইচ, ওই পাশে ছিল ইউ স্কয়ার, আর ভি স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস ভি স্কয়ার। তাহলে আমার জানার বিষয় হচ্ছে এইচটা, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই 2g। তাহলে ইউ ছিল কত 20 স্কয়ার মাইনাস শেষ বেগ 0 0 স্কয়ার 2 ইন্টু 9.8। দেখো তো উত্তর কত আসে। আসতে হচ্ছে 20.408 মিটার। কত মিটার? 20.408 মিটার। তাহলে তাহলে এই বলটা সর্বোচ্চ কত উচ্চতে উঠবে? 20.408 মিটার। এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গার মধ্যে যখন সর্বোচ্চ উচ্চতে বলটা উঠছে, ওই পয়েন্টে ওই বলের মধ্যে কতটুকু শক্তি জমা আছে এটা তোমার বের করতে বলছে। বলছে দেখো সর্বোচ্চ উচ্চতায় শক্তির পরিমাণ সমান কিনা। তাহলে সর্বোচ্চ শক্তির পরিমাণ আমরা বের করি। আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় তখন এইচ কত? আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় আচ্ছা বিভব শক্তি কত বের করে দেখো। বিভব শক্তি সূত্রটা জানি কি? ইপি ইজ ইকুয়াল এমজি এইচ। এখন বস্তুটা বলটার ভরটা তুমি জানো 0.25, জি এর মানও জানো 9.8, আর উচ্চতাটা এটা ভূমি থেকে কত উপরে আছে? 20.408। তাহলে এই তিনটার গুণ যদি করো তুমি, খেয়াল করে দেখবা 50 জুল। আচ্ছা তোমরা এখানে খেয়াল করে দেখো, হয়তো অনেকে এখানে 20.408 পর্যন্ত হয়তো নিতে পারো, কিন্তু ক্যালকুলেটর দেখবো এরপরেও বেশ কিছু মান ছিল যে মানগুলোকে আমি নিই নেই, কারণ দশমিকের পরে সাধারণত 3 ঘর নিলেই চলে, এরপরে আমরা নিই নেই, তবে এরপরেও কিন্তু ছিল। এখন এই উচ্চতার ক্ষেত্রে যদি ওই পয়েন্টটা তুমি বাদ দাও, তো কিছু হলেও এই উত্তরের মধ্যে পার্থক্য আসতে পারে। ধরো এখানে যদি কেউ এটা নেও, যদি আমি এটার কথা বলি 0.25 ইন্টু 9.8 ইন্টু 20.408, দেখবা এটা আসছে 49.99996। তা এটাকে তুমি 49.99996 দিবা না, এটা অ্যাকচুয়ালি 85 হবে, কারণ দশমিকের পরে ওখানে কিছুটা মান আমি কি বাদ রাখছিলাম। ওই পুরো মানটা যদি আমি এখানে বসাইতাম কনফার্ম তোকে এখানে 50 জুলই আসতো। তাহলে এই ক্ষেত্রে 50 জুল দেওয়াটা জরুরি কেন? এখানে মনে রাখবা আমরা আগেই বলছি শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। তাহলে যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করছিলাম এর মধ্যে মোট শক্তি কত ছিল? গতিশক্তিটা কত ছিল? 50 জুল। এই গতিশক্তি যখন উপর দিকে উঠছে সর্বোচ্চ উচ্চতায় উঠে এই শক্তিটা কিসে রূপান্তর হয়েছে? বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। এন্ড বিভব শক্তি তার 49 জুল হতে পারে। তাহলে 1 জুল শক্তি কোথায় গেল? শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। তাহলে প্রকৃতপক্ষে আসলে কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। তো এখানে 49.99 আসলে এটা কত হবে? 85 হবে। তোমার ক্যালকুলেটরের দ্বারা যে অঙ্কটা করছো তুমি, দেখা যায় কিছু না কিছু মান হয়তো তুমি বাদ দিয়ে আসছো। যদি সম্পূর্ণ বা পূর্ণ মান তুমি ব্যবহার করো, কনফার্ম থাকো তুমি নিক্ষেপের সময় যে শক্তি পাবা সর্বোচ্চ উচ্চতায় সেম শক্তি তুমি পাবা। অর্থাৎ তোমার অঙ্কের স্বার্থে তুমি একটু কম ধরতে পারো, কিন্তু এই অঙ্কটা এমনভাবে মিলাবা যে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি আসলে কি আসবে? সমান আসবে। তখন 49.999 না দিয়ে তুমি কি করে দেবে? চেষ্টা করবা ওই শক্তির সাথে মিল রেখে 85 দেওয়ার জন্য। তাহলে এখানে আসবে কত জুল? 50 জুল। আর ক্যালকুলেটর থেকে মান যদি না মুছাইয়া পরের হিসাবগুলো ওই মান দিয়ে করো, তাহলে তোমার আর কষ্ট করতে পারে, দেখবা 50 জুলই আসবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি কত? 50 জুল। এখন আমি সর্বোচ্চ উচ্চতা যদি গতি শক্তি মাপতে চাই, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? b কত? 0। বেগ যদি 0 হয় গতি শক্তি কত আসবে? অবশ্যই 0ই আসবে। অতএব সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তির কথা যদি বলি, গতি শক্তি ই কে ইজ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এখন হাফ ইন্টু এম তো 0.25 ইন্টু ব্যাক কত? 0। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বলটা ক্ষণিকের সময়ের জন্য হলে থেমে যাবে, কিন্তু অর্থাৎ এর মধ্যে কোনো ব্যাগ থাকবে না। যদি ব্যাগ না থাকে তাহলে গতি শক্তি আসার প্রশ্নই আসে না।
তাহলে গতিশক্তি কত? 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত খেয়াল করে দেখো তো। সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বা টোটাল এনার্জি 50 যোগ 0 বা 50 জুল। তাহলে দেখো নিক্ষেপের সময় বস্তুটার মধ্যে কি ছিল? মোট শক্তি ছিল কত? 50 জুল। যে শক্তিটা ছিল গতিশক্তি, বিভব তো শূন্য ছিল। আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কিন্তু 50ই পাইছো, কিন্তু সেই শক্তিটা কি শক্তি? বিভব শক্তি। অর্থাৎ সর্বনিম্নের এই যে গতিশক্তি 50 জুল উপর দিকে নিক্ষেপ করার সময় এটাই উপরে গিয়ে এই 50 জুলটা কি শক্তিতে রূপান্তর হয়েছে? বিভব শক্তিতে। অর্থাৎ এখানে নতুন করে কোনো শক্তির সৃষ্টিও হয় নাই, ধ্বংস হয় নাই। আশা করি বুঝতে পারছি বলটি নিক্ষেপের সময় এবং সর্বোচ্চ উচ্চতায় শক্তির পরিমাণ সমান কিনা। তাহলে তুমি কি লিখে দেবা? লিখে দেবা বলটি সর্বোচ্চ নিক্ষেপের সময় এবং সর্বোচ্চ মোট শক্তির পরিমাণ সমান। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আরো অনেক ম্যাথ করব সামনে। আশা করি সবাই বুঝতে পারছো এটা। সবাই একটু খাতায় নোট করে নিও, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন তাহলে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা মানে কি? শক্তির সৃষ্টিও নাই, শক্তির ধ্বংসও নাই। তাহলে তুমি কি করতে পারবা? শুধু শক্তির রূপের পরিবর্তন করতে পারবা, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারবা। যেমন ধরো শক্তির নিত্যতা আমাদের কি বলে? শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। তো এই সূত্রটা কি? শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা মানে কি? তুমি এইভাবে লিখে দেবা, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নয়, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এটাকে আমরা শক্তির নিত্য বা সংরক্ষণশীলতা সূত্র বলে থাকি। তাহলে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি? শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। আচ্ছা, এখানে আমরা এটার প্রমাণ করব এখন থেকে, শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা মেনে চলেছে কিনা যাচাই করব। তার আগে তোমাদের কয়েকটা কথা বলে নেই, খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। ধরো টোটাল এখান থেকে একটা উচ্চতার কথা খেয়াল করো। ধরো এ থেকে বি পর্যন্ত একটা হাইট, একটা উচ্চতা মনে করো, ধরো এইচ পরিমাণ উচ্চতা বা কোন একটা মানও ধরতে পারো। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ এখান থেকে সাধারণত তোমরা অধিকাংশ ম্যাথ পাবা, উপর থেকে কোনো একটা বস্তু ছেড়ে দেওয়া হবে, সর্বোচ্চ একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তু ছেড়ে দেবে এবং বিভিন্ন বিন্দুতে তার শক্তির পরিমাণ বের করতে বলে। ধরো এইখান থেকে কোনো একটা বস্তুকে, ধরো এইখান থেকে এম ভরের কোন একটা বস্তুকে যদি নিচের দিকে নিক্ষেপ করা হয়, একটা জিনিস খেয়াল করো তো, নিচের দিকে নিক্ষেপের করা হলে এম ভরে থাকা বস্তুর মধ্যে কোনো ব্যাগ ছিল কিনা? কোনো জাস্ট কোনো একটা বস্তুকে জাস্ট এখান থেকে ছেড়ে দেওয়া হবে, যখন এইখানে স্থির ছিল তখন এর মধ্যে কোনো ব্যাগ আছে? যদি ব্যাগ না থাকে তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই শক্তি, এই বস্তুর ভিতরে কি শক্তি জমা আছে? শুধুমাত্র বিভব শক্তি জমা থাকে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তি থাকে, সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র কি শক্তি জমা থাকে? বিভব শক্তি জমা থাকে। গতিশক্তি কত এখানে? তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শক্তি 0। এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এই বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দেবো নিচের দিকে পড়া শুরু করবে, একটু খেয়াল করো তো, যখন এটা ভূমিতে টাচ করবে এই অবস্থায়, টাচ করার ঠিক আগ মুহূর্তে
তো এর মধ্যে যত নিচের দিকে পড়বে তত এই বস্তুটার স্পিড বাড়বে বা বেগ বাড়বে। প্রতি সেকেন্ডে কত করে বাড়বে? 9.8 করে। অর্থাৎ এই বস্তুটা যখন ভূমি টাচ করবে বা টাচ করার আগ মুহূর্ত পর্যন্ত এর মধ্যে অনেকটা বেগ বৃদ্ধি পাবে। তো এর মধ্যে অবশ্যই বেগ থাকলে অবশ্যই গতিশক্তি থাকবে। কিন্তু দেখো তো খেয়াল করে এর মধ্যে বিভব শক্তি থাকবে কিনা। তাই ভূমিতে টাচ করার আগ মুহূর্ত পর্যন্ত যদি বলি বা টাচ করার মুহূর্তে যদি বলি, তো এর মধ্যে ভূমির সাথে তার আর কোনো উচ্চতার পার্থক্য থাকবে? এইচ থাকবে? এইচ থাকবে না। যদি এইচ না থাকে, বিভব শক্তির সূত্র ইপি ইজ ইকুয়াল টু এম ভি এইচ। এই যদি শূন্য হয়ে যায় তাহলে বিভব শক্তির পরিমাণ কত? শূন্য হয়ে যাবে না? তাহলে আমরা এটুকু বলতে পারি যে যখন ভূমিতে কোনো একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া কোনো একটা বস্তু ভূমি টাচ করবে এর আগ মুহূর্তে এর মধ্যে টোটালটাই কি শক্তি? গতি শক্তি। এক্ষেত্রে কোনো বিভব শক্তি থাকবে না। কেন থাকবে না? কারণ বিভব শক্তি থাকার জন্য দুইটা বস্তুর মধ্যবর্তী উচ্চতা বা হাইটের প্রয়োজন। তো ভূমি টাচ করার মুহূর্তে এর মধ্যে তো ভূমি থেকে তো সে বেশি উপরেই নাই, মাঝখানে তো গ্যাপ নাই, অর্থাৎ উচ্চতার পার্থক্য তো নাই। তো এইচ না থাকে বিভব শক্তি কোথা থেকে আসে? তাহলে এইটুকু মনে রাখবা যে সর্বনিম্নে অর্থাৎ কোনো বস্তু ছেড়ে দিলে সর্বনিম্নে এই জায়গাতে এসে এর মধ্যে শুধুমাত্র কি শক্তি তুমি পাবা? শুধুমাত্র গতি শক্তি আছে। এই ক্ষেত্রে বিভব কত? বিভব শূন্য। আশা করি বুঝতে পারছো। একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর মধ্যে শুধুমাত্র এবং কেবলমাত্র কি শক্তি জমা থাকে? বিভব শক্তি জমা থাকে। গতি শক্তি কত থাকে? শূন্য। কিন্তু আমি যদি সর্বনিম্ন উচ্চতায় অর্থাৎ বস্তুটাকে ছেড়ে দেওয়ার সময় একদম ভূমি টাচ করার মুহূর্তের কথা যদি বলি, তো এতে শুধুমাত্র গতি শক্তি থাকবে, বিভব শক্তি কত? শূন্য। কিন্তু এর মাঝখানে যে কোনো বিন্দুর দিকে তুমি তাকাও না, যে কোনো বিন্দুতে বস্তুটার মধ্যে গতি শক্তি বিভব শক্তি উভয়ই পাবা। কারণ ধরো বস্তুটা এই পজিশনে যদি কথা বলি, তখন এটা সি বিন্দু, বস্তুটা যখন এখানে আসবে তাহলে এখান থেকে কিছুটা পড়ার কারণে অবশ্যই বস্তুটা কিছুটা ব্যাক লাভ করবে। অর্থাৎ এখান থেকে ছেড়ে দেওয়ার পর এই পর্যন্ত আসতে কিছুটা ব্যাক লাভ করবে। আর ব্যাগ আছে যার মানে কি আছে বস্তুটার মধ্যে? অবশ্যই গতিশক্তি আছে। এবং কি বস্তুটা এখানে থাকা অবস্থায় তখনও কিছুটা ভূমি থেকে একটা উচ্চতা, এই পরিমাণ উচ্চতা থাকবে, এর কিছু একটা উচ্চতা থাকবে মনে করো, ভূমি থেকে অবশ্যই কিছুটা উপরে আছে। তা উচ্চতা থাকলে এর মধ্যে কি আছে? বিভব শক্তিও আছে। তবে একটা জিনিস খেয়াল করবা, কোন একটা বস্তুর মধ্যে গতিশক্তি আছে কিনা এটা মূলত ডিপেন্ড করে এর ব্যাগের উপর। কারণ কোনো বস্তুর ভর তো আর শূন্য হয় না, এমটা শূন্য হয় না। তাহলে বেসিক্যালি জিনিসটা কার উপর ডিপেন্ড করতে পারে? যেমন ধরো আমি তোমাকে যদি বলি ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার আর ইপি ইজ ইকাল টু এম জি এইচ। তো এইখানে হাফ এম ভি স্কোয়ারের মধ্যে প্রকৃতপক্ষে ভর তো আর কখনো শূন্য হতে পারে না। তাহলে এই ভর যদি শূন্য না হয় তাহলে গতিশক্তি কখনো শূন্য আসার কথা না ভরের প্রেক্ষিতে। কিন্তু গতিশক্তি কখন শূন্য হতে পারে? যখন বেগ শূন্য হয়। অর্থাৎ গতিশক্তিটা মূলত বেগের উপর নির্ভরশীল। এটা খেয়াল রাখবে, মূলত বেগের উপর নির্ভরশীল। অপরদিকে এখানে ভর এবং জি এই তো মুখস্থ, জি এর মান 9.8, আর ভর তো শূন্য হতে পারে না। তাহলে বিভব শক্তি মূলত কার উপর ডিপেন্ড করবে? উচ্চতা বা হাইটের উপর। অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে যদি ব্যাগ থাকে তাহলে কনফার্ম থাকে ওর মধ্যে গতিশক্তি আছে, আর ব্যাগ শূন্য হলে এর মধ্যে গতিশক্তি শূন্য হয়ে যাবে। আর যদি ভূমি থেকে বা কোন একটা উচ্চতার পার্থক্য থাকে, এইচ থাকে, তখন তুমি ওর মধ্যে কনফার্ম থাকো বিভব শক্তি পাবা। আর উচ্চতা যখন শূন্য হয়ে যাবে তখন এর মধ্যে বিভব শক্তি কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো মূল বিষয় হচ্ছে গতি শক্তিটা তোমার ব্যাগের উপর নির্ভর করতেছে, আর বিভব শক্তিটা উচ্চতা বা হাইটের উপর ডিপেন্ড করতেছে। তো এই জায়গায় যদি আমরা তাকাই সর্বোচ্চ সর্বনিম্ন উচ্চতায় কি আছে দেখলাম সেটা। তো এর মাঝামাঝি যে কোনো বিন্দুতে এর মধ্যে দুইটা শক্তি আছে। কেন আছে? কারণ এর মধ্যে কিছুটা তুমি ব্যাগও পাবা, কারণ এই উপর থেকে এই পয়েন্ট থেকে বা এ পয়েন্ট থেকে সি পয়েন্ট আসতে সে কিছুটা ব্যাগ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এর মধ্যে কি শক্তি পাবা? তুমি অবশ্যই গতি শক্তি পাবা। তো বস্তুটি এখনো ভূমি থেকে অনেকটা উপরে আছে, বেশ খানিকটা উপরে আছে, তাহলে উচ্চতা পাওয়া যাবে। তো উচ্চতা থাকলে ওর মধ্যে অবশ্যই কি শক্তি পাবা? তুমি বিভব শক্তি পাবা। অর্থাৎ গতি শক্তি প্লাস বিভব শক্তি দুইটাই পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? তাহলে সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র কি শক্তি থাকে? বিভব শক্তি থাকে। সর্বনিম্ন উচ্চতায় শুধুমাত্র
গতিশক্তি থাকে, বিভব শূন্য। এর মাঝামাঝি যে কোনো বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি উভয়ই থাকবে। বুঝতে পারছো আশা করি। আরেকটা জিনিস খেয়াল করবা যে কোন একটা বিন্দুতে যখন তুমি গতিশক্তি বের করবা, গতিশক্তি, তখন উচ্চতা বিবেচনা করো উপর থেকে কতটুকু নিচে পড়ছে। কারণ কোন একটা বস্তু উপর থেকে যত নিচের দিকে পড়বে তত এর মধ্যে বেগ বৃদ্ধি পাবে। প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পায়? অভিকর্ষ ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। এই জি এর মান যে আমরা 9.8 বলি, এর মানে কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর অর্থ হচ্ছে কোন একটা বস্তুকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই, প্রতি সেকেন্ডে এর মধ্যে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বস্তুকে ছেড়ে দিলে প্রথম সেকেন্ড পরে তুমি যদি এই বস্তুটার বেগটা মাপো দেখবা 9.8 পাবা। দ্বিতীয় সেকেন্ড পরে আরো 9.8 বাড়বে, দেখবা 19.6। তৃতীয় সেকেন্ডে এই বস্তুটার বেগ কত হবে? আরো 9.8 বাড়বে, হবে 27.4। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান যে নাম পড়ি আমরা জি, এটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বস্তুর মধ্যে বেগ কত করে বৃদ্ধি পায়। অর্থাৎ একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কতটুকুন বৃদ্ধি পাইছে, এই জিনিসটাই হচ্ছে কি জি এর মান, যেটা আমরা 9.8 জেনে থাকি। আশা করি বুঝতে পারছো। তাহলে কোন একটা বস্তু যখন উপর থেকে তুমি নিচের দিকে ছেড়ে দিবা, তাহলে যত নিচের দিকে পড়বে তত বেশি বেগ পাবে, আর যত বেশি বেগ পাবে তত তার মধ্যে গতিশক্তি বাড়বে। তাহলে এই ক্ষেত্রে উচ্চতাটা উপর থেকে নিচের দিকে ডিপেন্ড, মানে উপর থেকে কত নিচের দিকে পড়লে এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ তুমি খেয়াল করবা যখন গতিশক্তির ম্যাথ সলিউশন করবা, গতিশক্তি, গতিশক্তির ম্যাথ সলিউশন করতে গেলে তুমি উচ্চতা হাইটটা উপর থেকে নিচের দিকে বিবেচনা করবে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যত বেশি পড়বে এর মধ্যে তত বেশি বেগ বৃদ্ধি পাবে, এটা খেয়াল করো। আর যখন তুমি বিভব শক্তির বিবেচনা করবা, বিভব শক্তি, তখন দেখবা সেই বস্তুটা নিচ থেকে এখনো কত উপরে আছে, নিচ থেকে উপরের দিক। কেন নিচ থেকে উপরে? কারণ যত বেশি উপরের দিকে থাকবে তত ওর মধ্যে বেশি বিভব শক্তি জমা থাকবে। অর্থাৎ যত বেশি উপরের দিকে থাকবে এর মধ্যে তত বেশি বিভব শক্তি জমা থাকবে, কারণ বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজি। এই উচ্চটা নিচ থেকে উপরের দিক। তা মোট কথায় তোমরা এটা খেয়াল রাখার চেষ্টা করবা, গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচের দিকে বিবেচনা করবা, আর বিভব শক্তির ক্ষেত্রে সেই উচ্চটা নিচ থেকে উপরের দিকে বিবেচনা করার চেষ্টা করবা। আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্ট যদি কারো ক্লিয়ার থাকে তাহলে এই গতি শক্তি এবং বিভব শক্তির বা শক্তির নিত্যতার ম্যাথগুলো সবার কাছে অনেক ইজি লাগবে আশা করি। আচ্ছা আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। তবে এই জিনিসটুকু সবাই খেয়াল রাখবা, সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তি থাকে, সর্বনিম্নে শুধুমাত্র গতি শক্তি থাকে, আর এর মাঝামাঝি যে কোনো বিন্দুতে গতি শক্তি প্লাস বিভব শক্তি উভয়টা থাকে। আর একটা জিনিস খেয়াল রাখ, গতি শক্তির ক্ষেত্রে উচ্চতাটা উপর দিকে নিচের দিকে আমরা বিবেচনা করব, আর বিভব শক্তির ক্ষেত্রে সেই উচ্চতার নিচ থেকে উপরের দিকে বিবেচনা করব। আশা করি বুঝছো সবাই। আর এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ম্যাথ তোমার জন্য একদম সহজ লাগবে। আচ্ছা আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরো এখানে একটা উদাহরণ দিই। ধরো এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে ধরো তোমার 60 মিটার, 60 মিটার। এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা এইখানে ধরো হচ্ছে সি বিন্দু। তাহলে ধরো এখানে এ থেকে সি পর্যন্ত উদাহরণস্বরূপ 10, আচ্ছা 20 মিটার ধরো, এ থেকে সি পর্যন্ত হচ্ছে 20 মিটার। তাহলে বি থেকে সি পর্যন্ত কত? টোটাল উচ্চতা যদি 60 মিটার হয়, এ থেকে সি পর্যন্ত যদি 20 মিটার থাকে, বি থেকে সি পর্যন্ত বাকিটুকু অর্থাৎ 60 মাইনাস 20, 40 মিটার আর আশা করি। এটা কাটবে কত? 40 মিটার। তবে এই তথ্যগুলো অনেক সময় পরীক্ষাতে একটু ঘুরে পেঁচায় দেওয়া থাকে, এই উচ্চতাগুলো ডিরেক্টলি এইভাবে দেওয়া থাকে না। ধরো টোটাল উচ্চতা কত? 60 মিটার। এই তথ্যটা এইভাবে 20 আর 40, 20 তোমার দিয়ে দিয়েছিল হয়তো, তুমি 40 বের করে দিয়েছো। কিভাবে বের করছো? 60 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 40। এই তথ্যটা এত সহজে নাও থাকতে পারে। তথ্যটা কিভাবে থাকতে পারে একটু খেয়াল করো সবাই। ধরো টোটাল উচ্চতা হচ্ছে 60 মিটার। ধরো এর মান হচ্ছে 2x দিছে, এর মান দিছে ধরো 5x।
তো এসি কত 2x, বিসি কত 5x। আচ্ছা টোটাল যদি যোগ করি এসি যোগ বিসি দ্যাটস মিন কত 2x যোগ 5x। এই মোট উচ্চতা কি 60 না? এই 2x এবং 5 কে যোগ করলে কত আসবে? 60 আসার কথা না? তাহলে 60, কারণ এ থেকে সি আর বি থেকে সি এই টোটাল উচ্চতাই কত 60 মিটার। আর এসি এর মান আছে কত আমার 2x, বিসি এর মান কত আছে 5x। 2x এবং 5x যোগ করলে তাহলে আসে কত 7x ইজ ইকুয়াল টু কত 60। তাহলে x ইজ ইকুয়াল টু কত 60 ডিভাইড বাই 7। এখন যদি x এর ভ্যালুটা তুমি জানো 60 ডিভাইড বাই 7, দ্যাটস মিন আসছে হচ্ছে 8.87, ধরো এরকম 8.57 মিটার। আচ্ছা এটা যদি জানো তাহলে এসি অংশ কত তুমি বের করতে পারবা? এসি ইকুয়াল টু 2x ছিল না? এসি ইকুয়াল টু 2x ছিল, এখন 2 আর x এর ভ্যালু তো তুমি জানো, তাহলে 8.57। তো এটাকে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে আসে হচ্ছে 17.142 মিটার। তাহলে এসির উচ্চতা কত 17.142 মিটার। অথবা তাহলে বিসির উচ্চতা যদি জানতে চাও তাহলে বিসি কত ছিল? বিসি ইকুয়াল টু ছিল 5x, এন্ড 5 ইন্টু এক্স, এক্স এর ভ্যালুটা কত 8.57। তুমি এটাতে গুণ করো 8.57 ইন্টু 5, দেখো চলে আসবে হচ্ছে 42.85 সামথিং ছিল, এত মিটার। আশা করি এইভাবে যদি প্রশ্ন আসে বুঝতে পারবা। অথবা ধরো আরো একভাবে এই পরীক্ষায় প্রশ্নটা এসে থাকে, ধরো এইগুলো তোমরা নোট করে নিবা। আচ্ছা ধরো উচ্চতাটা এইভাবে না দিয়ে টোটাল উচ্চতা ধরো দিয়েছে 60 মিটার, আর এখানে আছে যে এইভাবে বলা আছে ধরো এসি বিসি এর 1/4, ধরো 1/4। তাহলে এসিটা কার? বিসি এর 1/4, 4/1 ভাগ। এবার একটু খেয়াল করতে হলে বিসিটা যদি ধরো উদাহরণস্বরূপ এই বিসিটাকে তুমি এক্স ধরো, তাহলে এসি কত? তাহলে এক্স এর 1/4 মানে 4/1 ভাগ। এসিটা বিসি এর 1/4, তাহলে বিসি রে তুমি কি ধরছো ধরো এক্স, তাহলে এসি কত এক্স এর 4/1 ভাগ, বিসি এর 4/1 ভাগ, তাহলে আসে হচ্ছে কত এক্স ডিভাইড বাই 4। এখন এই বিসি এবং এসি যদি যোগ করি অর্থাৎ এক্স যোগ এক্স ডিভাইড বাই 4, তাহলে টোটাল উচ্চতা কত 60 চলে আসে না? ইজ ইকুয়াল টু কত 60। তবে তখন তারপরে এখানে লসাগু করবা 4x প্লাস এক্স ইকুয়াল টু 60, তাহলে 5x ইকুয়াল টু 424 240, অতএব x ইকুয়াল টু 240 ডিভাইড বাই 5। আশা করি এই ছোট ছোট ম্যাথগুলো তোমরা পারো। 240 ডিভাইড বাই 5, তার হচ্ছে 48 মিটার, 48 মিটার। তো x যদি 48 হয় দ্যাটস মিন কত বিসি কত এটাই 48, তো এটা কত আসবে? তবে এখানে বসাইতে পারো, অথবা মোট 48 থেকে 60 থেকে 48 পর্যন্ত এটাকে আশা করি 12 আসবে, 12 মিটার এসে এখানে বসাইতে পারো ঠিক এই জায়গাতে। তা 48 ডিভাইড বাই 4, 4 12 48, পরীক্ষায় এইভাবে আসতে পারে। অর্থাৎ উচ্চতার বিষয়টা একটু একটু পরিবর্তন করে একদম সরল ভাষায় না দিয়ে তোমার এমন ভাবে আসতে পারে যে এইভাবে এবিসি বিসি এর 1/4 বা অর্ধেক বা 1/3, বা এইভাবে এখানে কতগুলো এর আগে যে উদাহরণ দিলাম ওইখানে অনেকভাবে পরিবর্তন করা ছিল। আশা করি এই ধরনের এইভাবে যদি কখনো উচ্চতাকে বিভিন্নভাবে একটু আহ, কঠিন করে দেওয়া থাকে আশা করি সবাই ভাঙাইয়া নিতে পারবা। আচ্ছা তাহলে এটা আমরা এখন একটা ম্যাথ করার চেষ্টা করি, শক্তির সংরক্ষণশীলতার ম্যাথ। আচ্ছা আমি একটা ম্যাথ করি যেটা একটু বড় করে করি, এর থেকে ছোট ছোট আকারে আসলে আশা করি তোমরা সবাই পারবা। ধরো আমি এইখানে একটা উদাহরণ দিই, আমি অনেক বড় করে ম্যাথটা করি, তোমরা এটা বুঝে নিবা। ধরো এ অংশ, এখানে বি অংশ, এখানে সি অংশ, এখানে ডি অংশ, এ বি সি ডি, আর এর টোটাল উচ্চতা মনে করো হচ্ছে 60 মিটার। আচ্ছা 60 না দিই 100 মিটার। এ থেকে ডি পর্যন্ত মোট টোটাল কত 100 মিটার। ধরো উদাহরণস্বরূপ এ থেকে বি পর্যন্ত এখানে 20 মিটার, সি থেকে ডি পর্যন্ত এখানে হচ্ছে 30 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এ থেকে বি যদি 50 হয়, সি থেকে ডি যদি এ থেকে বি পর্যন্ত 20, সি থেকে ডি পর্যন্ত 30 যদি হয়, তাহলে বি থেকে সি পর্যন্ত কত
টোটাল ছিল কত 100। তুমি এই 20 আর 30 যোগ করলে কত 50, তাহলে টোটাল থেকে বাদ দাও 50, তাহলে BC এর মান কত, বাকি 50 আসার কথা না। এখন তোমাকে যদি বলে এখানে এ বি, আচ্ছা ধরো এখানে একটা কথা বলে দিল, এ হতে 2 কেজি ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এ থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে কি ছেড়ে দিছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা বিন্দু আছে দেখো তো, 1 2 3 4, তাহলে এই 4টা বিন্দুতে অর্থাৎ এ বি সি ডি বিন্দুর আলোকে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলেছে কিনা তা ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো। এ বি সি ডি বিন্দুর আলোকে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলেছে কিনা, মেনে চলেছে কিনা যাচাই করো। ধরো এরকম একটা প্রশ্ন আসছে, সাধারণত এতগুলো বিন্দু দিয়ে তোমাদের পরীক্ষাতে আসে না, তোমাদের যে কোনো 2টা বিন্দু এখানে উল্লেখ করে দেবে, এই বিন্দু এবং সি বিন্দুর এলাকা প্রমাণ করো, অথবা ডি বি বিন্দু এবং ডি বিন্দুর এলাকা প্রমাণ করো, অথবা এ সি ডি 3টা বিন্দুর এলাকা প্রমাণ করো। আমি তোমাদেরকে 4টাই করে দেখাচ্ছি, আশা করি যে কোনো পয়েন্ট আসে তোমরা বাকিটুকু পারবা, ঠিক আছে। আচ্ছা ধরো তাহলে আমরা শুরু করি। প্রথমত কি কি তথ্য দেওয়া আছে, অঙ্কটা একটু বড় হবে, আমি এখান থেকে শুরু করার চেষ্টা করছি, আশা করি দেখা যাচ্ছে। দেওয়া আছে বস্তুর ভর এম কত 2 কেজি, এম যদি 2 কেজি হয়, আর জি এর মান তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টোটাল উচ্চতা এইচ কত দেখো 100 মিটার, টোটাল উচ্চতা এ থেকে ডি পর্যন্ত যেটা। এবি কত খেয়াল করো তো, এবি হচ্ছে 20 মিটার, তাহলে সিডি কত, সিডি আছে হচ্ছে 30 মিটার, তাহলে বিসি কত আসবে খেয়াল করে দেখো তো, বিসি কত হবে 100 মাইনাস এই দুটোর যোগফল, অর্থাৎ 100 মাইনাস 20 যোগ 30, দ্যাটস মিন 50 মিটার। তাহলে বিসি কত মিটার 50 মিটার। তাহলে আমি যদি প্রশ্ন করি বিডি কত হবে, এটা যদি 50 হয় 50 যোগ 80, তাহলে বিডি কত আসবে, বিডি ইকুয়াল টু 50 প্লাস 30, দ্যাটস মিন 80 মিটার। মোটামুটি সব উচ্চতা এখানে জানা হয়ে গেছে। আচ্ছা এবার আসো আমরা একটা একটা করে বিন্দুর মোট শক্তি বের করার চেষ্টা করি। ধরো এবার প্রথমত ধরো এই বিন্দুতে আর যদি আমরা আসি, এ বিন্দুতে তাকাও, তা এই বিন্দুতে কি শক্তি আছে, আমি একটা কথা বলছিলাম, সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তি আছে, গতি শক্তি শূন্য, এটা আমরা প্রমাণও করার চেষ্টা করছিলাম। তাহলে এই বিন্দুতে যদি বিভব শক্তি কত, বিভব শক্তি বের করার চেষ্টা করি, তো ইপি ইজ ইকুয়াল এমজিএইচ, আর এইচটা কত ব্যবহার হবে, নিচ থেকে উপরের দিক, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে, এখানে নিচ থেকে কত উপরে আছে বস্তুটা, অবশ্যই 100 মিটার, এখানে উচ্চতা কোনটা ব্যবহার করবা, এ ডি, নিচ, নিচ বলতে আমরা ডি বিন্দু বুঝি নিচ থেকে উপরে, তাহলে এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, আর টোটাল উচ্চতা হচ্ছে 100। তাহলে দেখো তো কত আসে, 1960 জুল। কত জুল, 1960। এই বিন্দুতে বিভব শক্তি কত, 1960 জুল। আচ্ছা এই বিন্দুতে যদি বিভব শক্তি বাদে গতি শক্তি মাপতে চাও, এই বিন্দু থেকে যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে ওর মধ্যে ব্যাগ ছিল কত, জাস্ট এরকম করে 1 2 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দিয়েছে, কোনো ধরনের ব্যাগ ছিল না, তাহলে ব্যাগ ভি ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা এই বিন্দুতে যদি আমরা গতি শক্তিও মাপার চেষ্টা করি, গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভি এর মান কত 0, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 0 স্কয়ার, কারণ সর্বোচ্চ হচ্ছে ব্যাগ কত 0, তাহলে 0 আসে। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত, তাহলে দেখো তো এই বিন্দুতে মোট শক্তি বা টোটাল এনার্জি 60 যোগ 0, দ্যাটস মিন 1960 জুল আসে।
অর্থাৎ এই বিন্দুতে 1960 জুল আসবে। আচ্ছা এই বিন্দুর হিসাবে এবার তাহলে আমরা কোন বিন্দু নিয়ে কথা বলবো? বি বিন্দু। আচ্ছা দেখো বি বিন্দুতে আমি বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতা বাদে বাকি প্রতিটি বিন্দুতেই গতি এবং বিভব উভয় প্রকার শক্তি তুমি পাবা। তা এবার যদি আমি বলি বি বিন্দুতে, খেয়াল করে সবাই, বি বিন্দুতে গতি শক্তি কত দেখো, গতি শক্তি, তাহলে বি বিন্দু গতি শক্তি ই কে ইজ ইকুয়াল টু, সূত্র তো আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এখন আমি এর আগে বলছিলাম যে একটা ভি স্কয়ারের একটা সূত্র আমরা পড়ে আসছিলাম আগে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, আর ইউ যদি 0 হয় তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি, জাস্ট 2gh তুমি ব্যবহার করতে পারো, 2gh। যদি ইউ 0 হয় তাহলে আমি এই ক্ষেত্রে, কারণ উপর থেকে যখন নিক্ষিপ্ত কোনো একটা বস্তুকে ছেড়ে দিয়েছিলাম তখন ওর আদিবেগ কত ছিল, 0 ছিল। সর্বোচ্চ যখন ছেড়ে দিয়েছিলাম তোর আদিবেগ কত ছিল, 0। তাহলে এটাকে 0 যদি ধরি তাহলে এটা লেখার প্রয়োজন হয় না, জাস্ট 2gh লিখলেই হয়ে যায়। তো এই ভি স্কয়ার ইকুয়াল টু যদি 2gh আছে, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করতে পারি না, ভি স্কয়ারের জায়গায় আসবে হচ্ছে হাফ এম 2gh। এখন আমি যদি মানগুলো বসে, হাফ ইন্টু এম হচ্ছে 2 কেজি ইন্টু 2 × 9.8 ইন্টু এইচটা কত। আচ্ছা কোন বিন্দুতে আমি গতিশক্তি বের করতেছি, বি বিন্দুতে। আমি বলছিলাম গতিশক্তির ক্ষেত্রে উচ্চতাটা উপর থেকে নিচের দিক, কারণ উপর থেকে যত নিচের দিকে পড়বে এর মধ্যে তত বেশি বেগ প্রাপ্ত হবে, আর যত বেশি বেগ প্রাপ্ত হবে তত বেশি গতিশক্তি আসবে। তাহলে উচ্চতা উপর থেকে নিচ, তাহলে উপর বলতে এই বিন্দু, এখান থেকে এখানে উচ্চতার কত, আচ্ছা করে 20 মিটার। তাহলে উচ্চতাটা এ বি এর ব্যবহার করতে হবে, অর্থাৎ 20। দেখো তো এর ম্যাথটা কত আসে, 2 × 9.8 × 20, দেখো 392 জুলের মতো। তাই বি বিন্দুতে গতিশক্তি কত, 392 জুল। আচ্ছা বি বিন্দুতে এবার আমরা বিভব শক্তি বের করি, বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে ইপি ইজ ইকুয়াল এম জি এইচ। আচ্ছা এম কত, বস্তুটার ভর হচ্ছে, আচ্ছা এইচটা কোনটা ব্যবহার করব, বি বিন্দু যখন আমরা বিভব শক্তি বের করব, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা আমি বলছি নিচ থেকে যত উপরে থাকবে, এখন নিচ থেকে উপর, নিচ বলতে কি বলে ডি, তো এখান থেকে বি বিন্দু পর্যন্ত উচ্চতা কত, আশা করি এটা বের করেছিলাম আমরা 80 মিটার। দেখো বিডি কত, বিডি ইকুয়াল টু 80 মিটার, আমরা এখানে বিডি ব্যবহার করব, বিডি 2 × 9.8 × 80। দেখো তো এখানে কত আসে, 1568, 1568 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত আসে, বি বিন্দুতে মোট শক্তি আসে হচ্ছে টোটাল এনার্জি, অর্থাৎ 392 যোগ 1568, সবাই একটু যোগ করে দেখো, 1960 জুল। বি বিন্দু টোটাল এনার্জি কত আসলো, 1560 জুল। অনুরূপভাবে আরো কয়টা বিন্দু আছে, সি এবং ডি। এবার দেখি সি বিন্দুতে বের করার চেষ্টা করি আমরা সবাই। তাহলে এবার আসো সি বিন্দুতে, আচ্ছা সি বিন্দুতে ধরো আগে গতিশক্তিটা বের করি, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ওই যে আমি আবার বলছিলাম ভি স্কয়ারের সূত্রটা, তাই এটা একবার করছি, এখানে আর করার দরকার নাই। তাহলে হাফ এম 2gh, এন্ড এইচটা কত দেখো, যখন তুমি সি বিন্দুতে গতিশক্তি বের করবা, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচের দিক, এখন উপর বলতে কোন বিন্দুকে বুঝি আমি, এ, এ থেকে সি পর্যন্ত টোটাল উচ্চতা কত, এখানে ছিল 50, এখানে 20, তাহলে কত হচ্ছে 30। আচ্ছা আমি এসিটা এখানে লিখি নাই, লিখে নিই এখানে, এসি ইকুয়াল টু 20 + 50 ইজ ইকুয়াল টু 70 মিটার, 70 মিটার এ থেকে সি পর্যন্ত। তাহলে এ থেকে সি পর্যন্ত আমি এই উচ্চতাটা এখানে ব্যবহার করব, কারণ গতিশক্তি বের করতেছি, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচের দিক। তো দেখো তো এখানে কত আসে, মানগুলো বসাও, হাফ ইন্টু এম হচ্ছে 2 × 2 × 9.8 × 70। দেখো তো কত আসে, আচ্ছা 2 কাটা 2 × 9.8 × 70,
দ্যাটস মিন 1372 জুল। এটা কোন বিন্দুতে? সি বিন্দুতে। কি শক্তি? গতিশক্তি। আচ্ছা, সি বিন্দুতে অবশ্যই বিভব শক্তি আছে, কারণ এখনো সেই ভূমি থেকে কিছুটা উপরে আছে। এবার যদি আমরা সি বিন্দুতে বিভব শক্তির কথা বলি, তাহলে ইপি ইজ ইকাল টু এমজি এইচ। এইচ কোনটা ব্যবহার করব? বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে, দ্যাটস মিন সিডি। এম হচ্ছে 2 ইন্টু 9.8 এবং সিডি এর ভ্যালু কত? 30 মিটার। দেখো তো এটা কত আসে? 588 জুল। অতএব সি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি টোটাল এনার্জি ইকুয়াল টু, সিতে গতি শক্তি ছিল 1372 আর বিভব শক্তি 588। তোমরা সবাই একটু যোগ করে দেখার চেষ্টা করে দেখো, বলে আবার 1960 জুলই আসবে। তাহলে আমরা সি বিন্দুতে মোট শক্তি কত সেটাও বের করে ফেলছি। এবার অবশিষ্ট আছে কোন বিন্দু? ডি বিন্দু। আচ্ছা, ডি বিন্দুতে যদিও আমরা জানি কি শক্তি আছে, শুধুমাত্র গতি শক্তি আছে। কেন? কারণ সর্বোচ্চ উচ্চতা থেকে ছেড়ে দেওয়ার পর এই যে 100 মিটার পথ অতিক্রম করার পর এর মধ্যে অনেক বেশি গতিশক্তি জমা হবে, তবে বিভব শক্তি শূন্য থাকবে, কারণ ভূমি থেকে সে আর বেশি উপরে নাই, মানে ভূমি টাচ করার আগ মুহূর্তের কথা বলতেছি। উচ্চতা শূন্য হওয়ার কারণে, নিচ থেকে উপরের দিকে উচ্চতা শূন্য হওয়ার কারণে এর মধ্যে বিভব শক্তি আসবে না, তবে টোটালটা কি থাকবে? গতি শক্তি থাকবে। তাহলে অবশেষে আমরা ডি বিন্দুতে গতি শক্তি যদি বের করি, গতি শক্তি, তাহলে ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার বা হাফ এম টু জি এইচ। কেউ যদি ভি স্কয়ারটা আগে থেকে বের করে নিতে চাও, এই গতিশক্তি করার আগে ভি স্কয়ারের মানটা আগে থেকে বের করে নিতে পারবে ইচ্ছা করলে। ভি স্কয়ার ইকুয়াল টু জি এইচ থেকে তুমি বের করে নিতে পারো। আমি মনে করি যে এখানে সূত্রের মধ্যে প্রয়োগ করাই বেটার, আলাদা করে না করে। আচ্ছা, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 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 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কোনটুকু ব্যবহার করবা? এ থেকে ডি পর্যন্ত টোটাল এডি, অর্থাৎ 100 মিটার। কারণ উপর থেকে নিচ বলতে আমরা এ থেকে ডি পর্যন্ত বোঝা যায়। উচ্চতা কত? 100 মিটার। আচ্ছা, তাই এখানে তোমরা গুণ করে দেখো, প্রায় 1960 জুল আসে। আর ডি বিন্দুতে বিভব শক্তি কত? শক্তি ইপি ইকুয়াল টু এমজিএইচ। এইচ কত? ডি বিন্দুতে নিচ থেকে উচ্চতা কত? 0। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 0, দ্যাটস মিন 0 জুলই আসে। অর্থাৎ ডি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি, তাহলে ই টোটাল ইকুয়াল টু 1960 যোগ 0, দ্যাটস মিন 1960 জুল। দেখো তো, এখানে আমরা 4টা বিন্দু নিয়ে কাজ করছি। 4টা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। প্রত্যেকটা বিন্দু, এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত ছিল দেখো তো? এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে 1960। বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত? 1960। সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত? 1960। এবং ডি বিন্দুর মোট পরিমাণ কত? 1960। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে প্রতিটা বিন্দুর মোট শক্তির পরিমাণ কি অপরিবর্তিত আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা বা রক্ষণশীলতা মেনে চলেছে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে যদি মোট শক্তির পরিমাণ সমান আসে, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? তোমার শক্তির সংরক্ষণশীলতা মেনে চলেছে। কারণ আমরা পড়ছিলাম শক্তির সৃষ্টিও নাই, ধ্বংস নেই, শুধুমাত্র রূপান্তর করা যায়। অর্থাৎ এই বিন্দুতে যখন শক্তিটা ছিল, টোটালটাই ছিল হচ্ছে বিভব শক্তি। যখন নিচের দিকে পড়াশোনা করছে, সেই বিভব শক্তিটাই কিছুটা বিভব শক্তি, কিছুটা গতি শক্তিতে রূপান্তর হয়েছে। দেখো বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে গতি শক্তিতে রূপান্তর ছিল কত? 392। আর 1568 ছিল কি শক্তি? বিভব শক্তি। সেটা সি বিন্দুতে গতি শক্তির পরিমাণ আরেকটু বাড়ছে, বিভব শক্তির পরিমাণ কমে গেছিল। আবার ডি বিন্দুতে টোটাল শক্তিটাই ছিল বিভব, রূপান্তর হচ্ছে কিসে? গতি শক্তিতে। তাহলে একটা রূপ থেকে জাস্ট আরেকটা রূপে কি হয়? পরিবর্তন হয়। এর সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। তা আশা করি এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় তোমাদের আসে, আশা করি সবাই পারবা। আর এত আমি তো অনেক ডিটেলসে করা বা বড় করে করার চেষ্টা করছি, এ বি সি ডি। আশা করি তোমাদের এই 4টা বিন্দু দিয়ে না আসে, যে কোনো 2টা বিন্দু দিয়ে পরীক্ষাতে
শক্তির সংরক্ষণশীলতা মানছে কিনা যাচাই করার জন্য বলে। 4টে বিন্দু সাধারণত অনেক কম থাকে, সর্বোচ্চ তুমি 3টা বিন্দু পেতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আজকের মতো এখানেই। আগামী ক্লাসে এই শক্তির সংরক্ষণশীলতা নিয়ে আরো ডিটেলসে কিছু ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, আজকের মতো এখানেই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।